সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ৯টি বিষয়কে অগ্রাধিকার দিয়ে বিএনপির ৫১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে বিএনপির এই ইশতেহার তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, সরকার গঠনের সুযোগ পেলে দুর্নীতির মূলোৎপাটন করে আইনের শাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে চায় বিএনপি। এ সময় তিনি জানান, ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর এবং উপরাষ্ট্রপতি পদ সৃজন করবে বিএনপি। একই সঙ্গে সংসদের উচ্চকক্ষ প্রবর্তন, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং উচ্চকক্ষে ২০% নারী নিশ্চিত করবে দলটি। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন এবং বিসমিল্লাহ সহ সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনা হবে। বিস্তারিত আরও তুলে ধরছেন মাহবুব সৈকত তার রিপোর্টে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠান রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আসেন বিভিন্ন পেশা এবং শ্রেণীর প্রতিনিধিরা ছাড়াও বিভিন্ন দেশের কূটনীতিকরা। শুরুতেই বিএনপি চেয়ারম্যান শ্রদ্ধাভরে স্মরণ করেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আত্মত্যাগকারী ব্যক্তিদের। তিনি বলেন, বিএনপি প্রতিশোধ নয়, ন্যায় ও মানবিকতার রাজনীতিতে বিশ্বাস করে। এবার বাংলাদেশ পুনর্গঠনের পালা। প্রায় ২০ কোটি মানুষের জন্য বাংলাদেশকে একটি গণতান্ত্রিক নিরাপদ রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার পালা। জনগণের যদি আসলে আমরা ভাগ্যের পরিবর্তন করতে চাই, তবে একটি বিষয় আমাদেরকে নিশ্চিত করতে হবে, সেটা হচ্ছে জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটি। এরপর ৫ অধ্যায়ের ৫১ দফা সংক্ষিপ্তভাবে তুলে ধরেন তারেক রহমান। এর মধ্যে অগ্রাধিকার খাত রয়েছে ৯টি। দেশে প্রায় ৫৩ লক্ষ নারী আছে যারা বিধবা। একটি বড় অংশ আছে যাদেরকে নিয়ে আমরা সাধারণত কথা বলি না। দুটি কাজ আমরা শুরু করতে চাই এই সামাজিক সুরক্ষাটাকে নিশ্চিত করার জন্য। সেটি কি? সেটি হচ্ছে আমরা বাংলাদেশে প্রত্যেক গৃহিণীর হাতে, বাংলাদেশে প্রায় ৪ কোটি পরিবার আছে, প্রত্যেক গৃহিণীর হাতে আমরা একটি কার্ড পৌঁছে দিতে চাই। সেটির নাম হবে ফ্যামিলি কার্ড। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক কার্ড এবং মানবিক স্বাস্থ্য ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রতিশ্রুতি রয়েছে বিএনপির। যেই স্বাস্থ্যকর্মীদের অধিকাংশ হবেন নারী, এই স্বাস্থ্যকর্মীরা মানুষের বাসায় বাসায় যাবে। বাংলাদেশে মোটামুটিভাবে ৪ রকমের কৃষক আছে। তার যে কোনো একটা ফসলের সম্পূর্ণ সাপোর্টটা আমরা দেওয়ার চেষ্টা করব। ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ, সেটিকে আমরা সুদ সহ মওকুফ করতে চাই। আনন্দময় ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় বাস্তব দক্ষতা ও মূল্যবোধ ভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টির বিষয়টিও রয়েছে প্রতিশ্রুতির টপ চার্টে। প্রতি বছর বেকারের সংখ্যা বাড়ছে, বই কমছে না। লক্ষ্য হচ্ছে আমাদের কর্মসংস্থান তৈরি করা, তাদের দক্ষতা অর্জনের জন্য দেশের বিভিন্ন জায়গায় এরিয়া বেসিসে আমরা বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট আমরা তৈরি করতে চাই। জনরায় পেলে পরিবেশ সুরক্ষার জন্য ৫ বছরে পর্যায়ক্রমে ২০,০০০ কিলোমিটার নদী এবং খাল খনন, এছাড়াও ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনাও রয়েছে জাতীয়তাবাদী দলের ইশতেহারে। ৫ বছরে আমরা ২৫ কোটি বৃক্ষ করতে চাই। খাল খনন কর্মসূচি আমরা শুরু করতে চাই। সকলের অংশগ্রহণমূলক এবং সবার জন্য উন্মুক্ত একটা অর্থনীতি আমরা গড়ে তুলতে চাই। ধর্মীয় নেতৃবৃন্দের জন্য সম্মানী ও প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর কথাও জানান তারেক রহমান। আমরা সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধকে আমরা দৃঢ়ভাবে ধারণ করতে চাই। দুর্নীতি, আইনের শাসন এবং জবাবদিহিতা, যে কোনো মূল্যে আমরা এটিকে সর্বোচ্চ অধিকার দিব। একটি প্রস্তাব জাতির সামনে অনেক আগেই দিয়েছিলাম। সেই প্রস্তাবটি হচ্ছে, যে ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন তার মেয়াদ ১০ বছরের বেশি হবে না। সরকার গঠন করার সুযোগ পেলে পুনরায় সংবিধানে আল্লাহর উপর আস্থা এবং অবিচল বিশ্বাস কথাটি ফিরিয়ে আনার ঘোষণাও দেন তারেক রহমান। আমরা সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা সংবিধানে এটিকে পুনঃস্থাপন করতে চাই। অনুষ্ঠানে স্বাগত কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা একটা একেবারে নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন পেতে চলেছি। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। সোচ্চার ছিলাম। ৫৪ বছরের রাজনীতি জাতিকে শুধুই ফ্যাসিবাদ আর বৈষম্য উপহার দিয়েছে,
উল্লেখ করে জামায়াত ইসলামীর আমির জানান, ক্ষমতায় গেলে সকল ধরনের অপকর্ম থেকে জামাত নেতাদের হাত পরিষ্কার থাকবে। বরিশালের একাধিক জেলায় নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এসব কথা জানান তিনি। জামায়াত আমির আরও বলেন, বরিশাল অঞ্চলে নদী ভাঙন সহ সকল দুর্দশা দূর করতে অগ্রণী ভূমিকা রাখবে তার দল। এস এম আরিফের রিপোর্ট। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বরিশালের মেহেন্দিগঞ্জের পাতারহাট আরসি কলেজ মাঠে জনসভায় যোগ দেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি জানান, ক্ষমতায় গেলে কাউকে দুর্নীতি আর চাঁদাবাজি করতে দেবে না জামায়াত। কেউ কেউ মামলা করেছেন 800-900 আসামি, তারপরে আবার অজ্ঞাত আছে এবং এই মামলা করে অনেকে বাণিজ্য করছে। নিরীহ মানুষ যে কোনো অপরাধে ছিল না, হয়তো কোনো দল সমর্থন করেছে, এতটুকুর জন্য তার নাম দিয়ে তার কাছ থেকে এখন খাজনাপাতি আদায় করা হচ্ছে। আল্লাহ যদি আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দেন, আমরা নিজেরা চাঁদাবাজি করব না, করার কোনো প্রশ্নই উঠে না এবং কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। তিনি বলেন, 54 বছরে যাদেরকে যত বেশি বঞ্চিত করা হয়েছে, জামায়াতের উন্নয়ন শুরু হবে সেখান থেকে। আমরা সবাইকে সমান অংশ এনে দেব না, যার যেটা ন্যায্য পাওনা তাই তার হাতে তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। সবাইকে সমান করে দেওয়ার নাম ইনসাফ নয়। ইনসাফ হচ্ছে যার যার পাওনা তার তার হাতে উপযুক্তভাবে তুলে দেওয়ার নাম। এরপর পটুয়াখালীর বাউফলের পাবলিক মাঠে আয়োজিত জনসভায় অংশ নেন জামায়াতের আমির। সেখানে তিনি জানান, বরিশাল অঞ্চলের নদী ভাঙন সহ সকল দুঃখ দুর্দশা দূর করা হবে। বরিশালবাসীকে অনুরোধ করব, আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, আমরা কথা দিচ্ছি আপনাদের অধিকারের জন্য লড়তে হবে না, দাবি তুলতে হবে না, এটি আমাদের দায়িত্ব হবে আপনাদের ঘরে এসে এই উন্নয়ন পৌঁছে দেওয়া। পরে ঝালকাঠি হয়ে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় যোগ দেন আমিরে জামায়াত। বক্তব্যে তিনি বলেন, কোনো দলের মিথ্যা আশ্বাসকে আর বিশ্বাস করবে না জনগণ। এক আমলে 10 টাকার চাউলকে এখনো পেটের ব্যথা যায় নাই, এখন আবার কার্ড বিতরণ শুরু হয়েছে। মানে এগুলা যে 100 ভাগ ওই 10 টাকার চালের মতো ধাপ্পাবাজি, এখন বাংলাদেশের মানুষ এগুলা বুঝে ফেলেছে। পিরোজপুরে জনসভা শেষে নড়াইল, ফরিদপুর ও বোয়ালমারীতে নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। একজন গিয়ে বলে 2000। এস এম আরিফ, মাই টিভি। ফরিদপুরের ঐতিহাসিক রাজেন্দ্র কলেজ মাঠের জনসভায় ভাষণ দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিক রহমান। সমাবেশে তিনি বলেন, জামায়াত দাঁড়িপাল্লার বিজয় নয়, 18 কোটি মানুষের বিজয় দেখতে চায়, সবার জন্য নিরাপদ ও গর্বের বাংলাদেশ গড়তে চায়। তিনি আরও বলেন, পুরনো রাজনীতিতে ফিরে যেতে চায় না জনগণ। বলমারী পৌর স্টেডিয়াম মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভা শেষ করে ফরিদপুর 3 আসনের প্রার্থী প্রফেসর আব্দুত তাওয়াবের জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। আমিরের আগমনকে ঘিরে জেলা নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে। আর দর্শক, এই মুহূর্তে ফরিদপুরের বোয়ালমারীতে আছেন আমাদের প্রতিনিধি শফিকুল ইসলাম জনি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জনি, জামায়াতের আমির সমাবেশে আর কি বলেছেন আমাদেরকে জানান। ধন্যবাদ মহসিন। আপনি জানেন যে এই কিছুক্ষণ আগে 8:15 এই ফরিদপুরের যে ঐতিহাসিক রাজেন্দ্র কলেজ মাঠের যে আমার পেছনে যে মঞ্চটি দেখছেন, এখানেই কিন্তু বক্তব্য দিচ্ছিলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলছিলেন, জামাত আসলে ন্যায় এবং ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠার জন্যই যে 12 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচনেই জনগণ জামাতকে ভোট দিয়ে নির্বাচিত করবে। তিনি এই বৃহত্তর ফরিদপুরকে উদ্দেশ্য করে তিনি এইখানকার যারা আগত যারা ভক্ত সমর্থক যারাই ছিলেন তাদের উদ্দেশ্যে তিনি বলছিলেন যে ফরিদপুরকে নিয়ে জামাতের বিশেষ পরিকল্পনা রয়েছে। বিশেষ করে ফরিদপুরের পাট, পেঁয়াজ থেকে শুরু করে নদী ভাঙন সহ বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তিনি বলছিলেন যে ফরিদপুরের উন্নয়নের জন্য ব্যাপক ভূমিকা রাখবে জামাত। এই সময় তিনি নারীদের নিরাপত্তার বিষয় নিয়েও কিন্তু জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলছিলেন যে নারীদের নিরাপত্তার বিষয়টিও কিন্তু তিনি তার দল সর্বোচ্চ গুরুত্ব দেবে। তো এই যে জামাত আমিরের বক্তব্যকে ঘিরে আসলে ফরিদপুরের নেতাকর্মীদের মনে আসলে কি বিরাজ করছে সেটি আসলে জানার জন্য আমি এখানকার একজন
জামাতের একজন নেতার সঙ্গে কথা বলবো। আসলে আজকে তো জামাত আমির তিনি আসলেন, তিনি বক্তব্য দিলেন, এরপরে আসলে কি মনে হচ্ছে, আসলে উনি কি বলছিলেন? আলহামদুলিল্লাহ, আমির জামাতের আজকের এই জনসভায় আমাদের জনগণের যে উদ্বেগ, উচ্ছ্বাস এবং আবেগ দেখেছি এবং স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ দেখেছি, তাতে আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার জন্য তারা জামাতকে জয়ী করার জন্য উদ্গ্রীব হয়ে আছে। তারা অত্যন্ত আনন্দের সাথে এবং খুব উৎসাহ সহকারে আমাদের এই জনসভায় আপনারা দেখছেন লক্ষ জনতা যোগ দিয়েছে। আমরা আগামী ইনশাআল্লাহ জি বাংলাদেশ। মহসিন, আপনি শুনছিলেন যে জামাত আমিরের বক্তব্যের পর কিন্তু এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে এবং এক ধরনের জোয়ার বইছে, যে তারা দাবি করছেন যে এই 4টি আসনই জামাত বিজয় হবে। তো এই ছিল আমার কাছে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠ থেকে সর্বশেষ। জনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফরিদপুরের বলমারি থেকে জামাতে আমিরের জনসভার সর্বশেষ খবর আমরা জানছিলাম সরাসরি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার উত্তরাঞ্চলের 3 জেলায় যাচ্ছেন। প্রথমে ঠাকুরগাঁও, এরপর নীলফামারী হয়ে দিনাজপুর যাবেন। সেখানে নির্বাচনী জনসভা শেষে নানা নানি ও খালার কবর জিয়ারত করবেন তিনি। 2 দশকের বেশি সময় পর তারেক রহমানকে সামনে থেকে দেখার অপেক্ষায় নেতাকর্মীরা। দীর্ঘ 23 বছর পর ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকায় করবেন সফরের প্রথম জনসভা। প্রস্তুত হচ্ছে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় মাঠ। ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দর পৌঁছার পর সেখান থেকে হেলিকপ্টারে জনসভা স্থানে যাবেন বিএনপি চেয়ারম্যান। ঠাকুরগাঁও থেকে নীলফামারীতে জনসভা করবেন বিএনপি চেয়ারম্যান। এরপর যাবেন দিনাজপুরের বিরামপুরে। সেখানে জড়িয়ে আছে তার মায়ের স্মৃতি। প্রায় 20 বছর পর তারেক রহমানকে কাছে পাবেন বলে উচ্ছ্বসিত স্থানীয় ও নেতাকর্মীরা। তারা স্বপ্ন দেখছেন বিএনপি ক্ষমতায় এলে অব্যাহত থাকবে এলাকার উন্নয়নের ধারা। 8 ফেব্রুয়ারি ঢাকায় দলের নির্বাচনী সমাবেশ বাতিল করেছে বিএনপির পরিবর্তে 8 ও 9 তারিখ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন প্রান্তে নির্বাচনী বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসব কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় জাকসুর নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু বিএনপিতে ও কেন্দ্রীয় হল সংসদের বিভিন্ন পর্যায়ে নির্বাচিত ছাত্রনেতারা ছাত্রদলে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। তাদের অভ্যর্থনা জানান রুহুল কবির রিজভী। জনগণ নতুন কোনো জালেম দেখতে চায় না উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, অর্থ পাচারকারী ঋণখেলাপিরা সংসদে গেলে দেশে আবারও লুটপাট শুরু হবে। সাভারে 11 দলীয় জোটের প্রার্থী নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। নাহিদ বলেন, যারা লাশের উপর দাঁড়িয়ে ক্ষমতায় আসতে চায় ভোটের মাধ্যমে তাদের পরাজিত করতে হবে। সাদিয়া মৌয়ের রিপোর্ট। সাভারে মাতৃবাগান মসজিদ মাঠ প্রাঙ্গণে 11 দলীয় জোট প্রার্থী নির্বাচনী জনসভায় যোগ দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 5 আগস্টের পর এদেশের মানুষ নতুন কোনো জালেম দেখতে চায় না। সারা দেশে 11 দলীয় নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ করে নাহিদ বলেন, লাশের উপর দাঁড়িয়ে ক্ষমতায় আসতে চায় একটি দল। যদি আবার সংসদে আবার ঋণখেলাপিরা যায়, আবার ভূমিদস্যুরা সংসদে যায়, আবার বিদেশি নাগরিকত্ব যাদের রয়েছে তারাই যদি সংসদে যায়, তাহলে এই বাংলাদেশের কোনো পরিবর্তন হবে না। বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে। বাংলাদেশের নিয়ন্ত্রণ করবে বাংলাদেশের জনগণ। দিল্লির দাবিদারি যারা করে এসেছে, নতুন করে যারা দিল্লির দাবিদারি করতে চায়, তাদের রাজনীতি বাংলাদেশে আর কখনোই প্রতিষ্ঠিত হবে না ইনশাআল্লাহ। এদিকে দক্ষিণখান কাওলা এলাকায় এক উঠান বৈঠক করেন 11 দলীয় নির্বাচনী ঐক্যের ঢাকা 18 আসনের প্রার্থী আরিফুল ইসলাম। এ সময় তিনি বলেন, এবারে নির্বাচন শুধু ক্ষমতা বদলেরই নয়, এটি আধিপত্যবাদ থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন। উত্তর খান, দক্ষিণ খান, বিমানবন্দর সহ এই জায়গার মানুষ কিন্তু সেই নাগরিক সেবা পান না। এখানের মায়েরা গ্যাসের সংকটে রান্না করতে পারেন না, গ্যাসের বিল নেওয়া হচ্ছে কিন্তু গ্যাসের সেবা তারা পাচ্ছেন না। সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে সিটি কর্পোরেশন, ওয়াসা এবং রাজুক সহ প্রত্যেকটি কর্তৃপক্ষের সাথে কথা বলে সম্মিলিতভাবে নাগরিকের প্রত্যেকটি অধিকার আমরা ইনশাআল্লাহ নিশ্চিত করব। নিজ নির্বাচনী এলাকায় সমান নাগরিক সেবা ও অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন আরিফুল ইসলাম। সাদিয়া মৌ, মাই টিভি, ঢাকা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পুরোদমে প্রচারণায় নেমে পড়েছেন প্রার্থীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিজ নিজ এলাকায় উঠান বৈঠক, মতবিনিময় সভা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তারা। প্রচারণার সময় ভোটারদের চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত এলাকা গঠনের প্রতিশ্রুতি দিচ্ছেন সব প্রার্থীরা। ইলিয়াস মাতবরের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। ঢাকা ৪ আসনের জামাত মনোনীত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন রাজধানীর শনিয়াকড়া এলাকায় গণসংযোগ করেন। এই এলাকাতে কোনো গ্যাস নাই, রাস্তাঘাট ভাঙ্গাচুরা, এরপরে আপনার এখানে মাদকের ছয়লাভ, ড্রেনেজ ব্যবস্থাটা অপরিকল্পিত, খাল বন্ধ হয়ে আছে। আমি নিজে এর সাফারার, আমি ভুক্তভোগী, এই হিসাবে আমি পরিকল্পনা নিয়ে আমরা আগাচ্ছি ইনশাল্লাহ। অন্যদিকে ঢাকা ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন ধুলাইপাড় এলাকায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন। গত ১০-১২ দিন যাবৎ কোথাও রান্না করার গ্যাস নেই, এলপিজির উপর নির্ভর করতে হচ্ছে অথবা ইলেকট্রিক চুলার উপর নির্ভর করতে হচ্ছে। মেইন রোড থেকে যে লাইনগুলি শাখা প্রশাখা এলাকায় ঢুকেছে সেই সব লাইনগুলি পরিবর্তন করতে হবে। আমি সেই নতুন গ্যাস লাইন প্রতিস্থাপন করার প্রতিশ্রুতি দিয়েছে মানুষ। আমরা এবং আমাদের দল কোনো প্রকার দুর্নীতির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের এলাকা বাণিজ্য নির্ভর এরিয়া, মানুষ চাঁদাবাজদের থেকে মুক্তি চায়, মুক্তির জন্য ওয়েট করতেছে। রাজধানীর লালবাগ এলাকায় নেতাকর্মীদের নিয়ে প্রচারণা চালিয়েছেন ঢাকা ৭ আসনের জামাত মনোনীত প্রার্থী মোহাম্মদ এনায়েতুল্লাহ। যারা সৎ চরিত্রবান, হারাম খায় না, চাঁদাবাজি করে না, সন্ত্রাসী করে না, সন্ত্রাসীর সাথে সম্পৃক্ততা নাই, লুটপাটের সাথে সম্পৃক্ততা নাই। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। দর্শক, নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে দেশের আনাচে কানাচে। রংপুর থেকে নির্বাচনী প্রচারের খবর জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি প্রতিনিধি মাহমুদুল হাসানের সঙ্গে। মাহমুদুল, রংপুরে নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন আর সর্বশেষ কি পরিস্থিতি আমাদেরকে জানান। জি মহসিন, আপনাকে জানিয়ে রাখি যে আসলে নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু একেবারে যে উৎসব মুখর পরিবেশে যে প্রার্থীরা তাদের যে নিজ নিজ দলের যে প্রার্থী রয়েছে এবং নিজ দলের যে প্রতীক রয়েছে সেই প্রার্থীরা কিন্তু আসলে একেবারেই কিন্তু আটঘাট বেঁধে কিন্তু নেমে পড়েছেন প্রচারণায়। তবে আমি রয়েছি রংপুর সদর ৩ আসনে। এখানে বিএনপির প্রার্থী রয়েছেন শামসুজ্জামান শামু, তিনি কিন্তু সেখানে যে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন তিনি, আমরা সেখানে রয়েছে। সেখানে কিন্তু আসলে এই যে এখনো কিন্তু আমরা দেখেছি যে রাত জেগে কিন্তু যারা নারী ভোটার রয়েছে, পুরুষ ভোটারের সাথে সাথে অনেক ভোটাররা কিন্তু এই নির্বাচনী যে পথসভাগুলো তো সেখানে অংশ নিয়েছেন। আমরা একটু কথা বলতে চাই, আমার সাথে রয়েছেন রংপুর সদর ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শামসুজ্জামান শামু। আসলে আপনার সাথে একটু কথা বলতে চাই যে আপনি নির্বাচিত হলে দীর্ঘদিন কিন্তু এই আসনগুলো আসলে জাতীয় পার্টির দখলে ছিল, এবার আসলে বিএনপি কতটা হানা দিতে পারে? আপনাকে ধন্যবাদ। আমি মনে করি রংপুর এখন জাতীয় পার্টির দুর্গ না, রংপুর এখন বিএনপির দুর্গ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফলাফল দেখলেই আপনারা বুঝবেন যে রংপুর এখন কার দুর্গ। জাতীয় পার্টি দীর্ঘদিন এখানে এমপি ছিল, কিন্তু তারা রংপুরে কোনো কাজ করে নাই, কোনো মানুষের সেবা করে নাই, সরকার থেকে এমন কোনো উন্নয়নমূলক কাজ করে নাই, যার জন্য জাতীয় পার্টিকে এখন মানুষ প্রত্যাখ্যান করেছে, ধানের শীষকে গ্রহণ করেছে। আমি মনে করি ধানের শীষ এই সিটে বিজয় হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। যেমনটা শুনছিলেন আপনি যে আসলে যে বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন শামসুজ্জামান শামু, তিনি কিন্তু যেটি বলছিলেন যে আসলে এই আসনটি দীর্ঘ সময় জাতীয় পার্টির দখলে থাকলেও এই আসনের এখানকার মানুষের যে ভাগ্যের উন্নয়ন সেটি কিন্তু হয়নি। তবে আগামীতে মানুষ, এই অঞ্চলের মানুষ, বিশেষ করে রংপুর সদর ৩ আসনের মানুষ ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে এখানকার মানুষ এবার আসলে জাতীয় পার্টি নয়, এবার বিএনপিকে বেছে নেবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন। এই ছিল আমার কাছে রংপুর সদর ৩ আসন থেকে যে নির্বাচনী প্রচারণা নিয়ে সর্বশেষ। মহসিন। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে নির্বাচনী প্রচারের সর্বশেষ খবর আমরা জানছিলাম। শহীদ শরীফ উসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থান নেওয়া আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে আবারও টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। পরে পুলিশের ধাওয়ায় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে কাঁটাবনের দিকে সরে যায়। রাত 7:30টার দিকে এই ঘটনা ঘটে। লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের শাহবাগ মোড় থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশের এই অ্যাকশনের পর মুহূর্তেই শাহবাগ মোড় জনশূন্য হয়ে পড়ে। বিকেলে পুলিশের ধাওয়া খেয়ে সন্ধ্যায় আন্দোলনরতরা শাহবাগ মোড়ে অবস্থান নেয়। পরে রাত 7:30টার দিকে তাদের একটি দল আবারও হোটেল
হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ আন্দোলনরতদের লক্ষ্য করে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এছাড়া তাদের ধাওয়া দেয় পুলিশ। পরে পুলিশের ধাওয়ায় আন্দোলনরতরা কাঁটাবনের দিকে চলে যায়। এই ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এর আগে বিকেলে শহীদ শরীফ ওসমান হাদী হত্যা তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা কর্মসূচি পালন করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে যমুনা অভিমুখে যাত্রার ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পরে বিকেল 3:50 দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনা অভিমুখে রওনা হন তারা। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জল কামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। ছত্রভঙ্গ হয়ে তারা বাংলা মোটর মোড়ে অবস্থান নেওয়ার চেষ্টা করলে সেখানেও পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে 5 ফেব্রুয়ারি 2026 বিকেল থেকে ইনকিলাব মঞ্চের ব্যানারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিক্ষোভ শুরু হয়। যমুনা ও এর আশেপাশে এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা বাহিনী প্রথমে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ধরনের বল প্রয়োগ করেনি। শুক্রবার বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলে এবং এক পর্যায়ে জলকামানের উপর উঠে গেলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। সরকার স্পষ্টভাবে জানাচ্ছে যে এ সময় আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি। এতে আরও জানানো হয় জনশৃঙ্খলা রক্ষা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও সংলগ্ন এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ, মিছিল, গণজমায়েত ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ রয়েছে। নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়া সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। শুক্রবার বেলা 11:15টার পর থেকে এই সংঘর্ষ চলে। এ সময় পুলিশ আন্দোলনকারীদের উপর টিয়ার গ্যাস, জলকামান ও গ্রেনেড নিক্ষেপ করে। দুপুর 12টার দিকে ঘটনাস্থলে আসেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। মোতায়েন করা হয় বিজিবি সদস্যদেরও। এ সময় বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে পুলিশ। এর আগে সকালে নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন সরকারি চাকরিজীবীরা। সেখান থেকে মিছিল নিয়ে যমুনা অভিমুখে যাত্রা করেন তারা। বেলা 11টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে যান তারা। দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদের সকল দলের সদস্য নিয়ে জাতীয় ঐক্যমত্য সরকার গঠন সহ 10 দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচনী ইশতেহার তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, জেএসডি শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনে বিশ্বাসী নয়, শাসন ব্যবস্থার রূপান্তরে বিশ্বাসী। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের প্রতি সম্মান জানিয়ে উপনিবেশিক ও বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা বিলোপের পথে সকল রাজনৈতিক দলগুলোকে বাস্তব পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। রাজধানীর উত্তর বাড্ডা ও যাত্রাবাড়ি এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে 14টি আগ্নেয়াস্ত্র সহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে 4 জনকে গ্রেফতার ও 1 জনকে আটক করা হয়েছে। সকালে আইএসপিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। পরে এক ব্রিফিংয়ে যাত্রাবাড়ি অভিযানের বিস্তারিত তুলে ধরেন কর্মকর্তারা। কাল রাত থেকে আজ সকাল 10টা পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে এই এলাকার একজন কুখ্যাত সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী পিচ্চি মাসুম সহ এবং তার আরও 3 সহযোগী সহ সর্বমোট 4 জন সন্ত্রাসীকে এবং মাদক ব্যবসায়ীকে সেনাবাহিনী গ্রেপ্তার করতে সমর্থ হয়। যাব প্রবাসী সংবাদে। কুয়েত জুড়ে চলছে চিরুনি অভিযান। জানুয়ারি মাসে বাংলাদেশি সহ আইন লঙ্ঘনকারী 3500 জন প্রবাসীকে গ্রেফতার এবং পাঠানো হয়েছে নিজ নিজ দেশে। কুয়েতে অপরাধ দমন ও অপরাধীদের গ্রেপ্তারে দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক অভিযান অব্যাহত রয়েছে। প্রতিনিধি আলামিন রানা জানান, সারাশি অভিযানে 2026 সালের প্রথম মাস জানুয়ারিতেই বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রায় 3500 জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কুয়েতের নিরাপত্তা সূত্রে বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, দেশজুড়ে পরিচালিত নিবিড় নিরাপত্তা অভিযানের
অংশ হিসেবে তাদের আটক করা হয় এবং আইনি প্রক্রিয়া শেষে নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। নিরাপত্তা সূত্রে তথ্য অনুযায়ী বহিষ্কৃত প্রবাসীদের বিরুদ্ধে বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবাসন ও শ্রম আইন লঙ্ঘন, পলাতক আসামি, মাদক চোর বেচাকেনা, ভিসা ব্যবসা, অবৈধ ব্যবসায়িক কার্যক্রম, দেশের শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ডে জড়িত সহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। পাঠানো অধিকাংশ প্রবাসীদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে। 2025 সালেও প্রায় 40,000 অবৈধ প্রবাসীকে বহিষ্কার করেছিল কুয়েত সরকার। চলতি বছরেও সেই কঠোরতা অব্যাহত রয়েছে। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশটির প্রতিটি এলাকায় তল্লাশি সহ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কুয়েত সরকার।